রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির যে উন্নতি দরকার ছিল, যে পারিবারিক শান্তি দরকার ছিল, যে মানসিক শান্তি দরকার ছিল, সেখান থেকে অনেক অংশে বঞ্চিত আপনারা হয়েছেন। এর কারণ যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের অতীতে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। অর্থাৎ আমরা দেখেছি 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের চন্দ্র রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করেছে, অর্থাৎ 12তম ভাবে অবস্থান করেছে। এবং আমরা এটাও দেখেছি 20 তারিখ অর্থাৎ 20 জুলাই শুক্র দৈত্যগুরু তিনিও কিন্তু বৃষভ রাশি ছেড়ে মিথুন রাশিতে চলে এসেছিলেন। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র সমভাবে মিথুন রাশি ঘরে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিলেন। কিন্তু এই দ্বাদশভাব বলতে বোঝায় প্রাপ্তি স্থান বোঝানো হয়ে থাকে, মোক্ষের স্থান বোঝানো হয়ে থাকে। অর্থাৎ জীবনে যে প্রাপ্তি আপনার দরকার ছিল সেই প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হয়েছেন। এই কারণ নিয়ে আজকে আলোচনা করব এবং 3টে ডেট নিয়ে আলোচনা করব। এই 3টে ডেট, প্রথম যে ডেট সেটা হলো 13ই আগস্ট থেকে শুরু করে 18ই অক্টোবর পর্যন্ত একটা ডেট, যেখানে দেবগুরু বৃহস্পতি তার প্রভাব দেবেন। এবং তারপরে একটা ডেট আসবে যেটা হলো 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। এবং অন্তিম যে ডেটটা আসবে সেটা হলো 5 ডিসেম্বর থেকে 18ই জুন 2026 সাল পর্যন্ত। এই যে দীর্ঘ সময়, অর্থাৎ 13ই আগস্ট থেকে শুরু করে 18ই জুন 2026 সাল, এই 309 দিন 11 মাস আপনাদের কর্কট রাশির জাতক জাতিকার জীবনে একটা পরিবর্তন আনতে চলেছে। এই নিয়ে আজকে আলোচনা করব। তাই এই আলোচনা একটু দীর্ঘ আলোচনা হবে, তাই এই আলোচনা কেউ স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও মন দিয়ে দেখবেন। কারণ এই ভালো সময়টা কিভাবে আপনারা কাটাবেন সেটা জানার দরকার আছে। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। অন্তিমে যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যাই হোক, আমরা প্রত্যেকেই জানি যে 9টা যে প্ল্যানেট হয়ে থাকে সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। তিনি ভাগ্যের কারক গ্রহ, তিনি বিদ্যার কারক গ্রহ, তিনি জ্ঞানের কারক গ্রহ, তিনি সন্তানের কারক গ্রহ, তিনি আয়ু কারক গ্রহ। তাহলে এত শুভ প্ল্যানেট হয়েও আপনাদের চন্দ্ররাশি হিসাবে যখন দ্বাদশভাবে অবস্থান করছে প্রাপ্তিস্থানে, তখন ভালো ফল কেন দেয়নি? তাহলে জানতে হবে যে আমরা প্রত্যেকেই জানি যে এই সময়টা পর্যন্ত 13ই আগস্টের আগে পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র অর্থাৎ রাক্ষসের নক্ষত্রে অবস্থান করছিলেন, অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থান করছিলেন। এই সময় কিন্তু 13ই আগস্টের পরে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পূর্ণবসু নক্ষত্রে চলে এসছেন, অর্থাৎ তার নিজস্ব নক্ষত্রে চলে এসছেন। এই পূর্ণবসু কথাটা অর্থই আপনারা বুঝতে পারছেন, পুনরায় স্থাপন, পুনরায় শুরু করা, নতুনভাবে শুরু করা। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু তার প্রভাব নতুনভাবে শুরু করতে চলেছেন। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি এতটাই শুভ প্ল্যানেট, যে ভাবে বসে থাকেন সেই ভাবকে তো প্রভাবিত করেন। এবং দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি থাকে, সেই দৃষ্টি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। এই পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি যে ভাবে পড়বে, যে হাউসে পড়বে, সেই ভাবকে প্রভাবিত করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রকেও প্রভাবিত করবে। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি 12টা রাশির যে ঘর, তার মধ্যে ধনুরাশি এবং মীন রাশি, এই দুটো ঘরকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করবে। তাহলে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা। তাই প্রথম যে ডেটটা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ 13ই আগস্ট থেকে শুরু করে 18ই অক্টোবর, এই যে প্রথম সময়টা, অর্থাৎ আপনাদের চন্দ্ররাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করবে। এবং এই দ্বাদশভাবে অবস্থান, অর্থাৎ এই দ্বাদশভাবকে কী বলা হয়ে থাকে? এই দ্বাদশভাবকে বলা হয়ে থাকে প্রাপ্তিস্থান, মোক্ষের স্থান বলা হয়ে থাকে। এই স্থান থেকে আপনাদের জীবনে যে প্রাপ্তিগুলো দরকার ছিল সেই প্রাপ্তিগুলো কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো জায়গা থেকে সাফল্য কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। এই দ্বাদশ ভাবকে অধিক ব্যয়স্থানও বলা হয়ে থাকে। এই সময় দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে, অর্থাৎ অতীতে যে খরচাগুলো আপনাদের হয়ে যাচ্ছিল এই সময় কিন্তু খরচা আপনার কম হবে। অর্থাৎ মিসেলারি এক্সপেন্সেস যেটা করছিলেন, এক্সট্রা যে আপনার এক্সপেন্সেস হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ মেডিসিন পারপাস হতে পারে, হসপিটালের জন্য হতে পারে, পরিবারের বিভিন্ন স্তরের থেকে আপনার যে এক্সট্রা খরচা হচ্ছিল এই খরচা থেকে আপনি বেঁচে যাবেন। এই জায়গা থেকেই বলা হয়ে থাকে দানের স্থান। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মনোভাব, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন বা দেবগুরু বৃহস্পতি অবস্থান যখন এখানে থাকবে, তখন আপনার দানের জন্য মন হবে। এই স্থানকে বলা হয়ে থাকে নিবেশের স্থান। অর্থাৎ যে জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করছেন
সেই ইনভেস্টমেন্ট এই সময় সঠিক হবে। অর্থাৎ ইনকামের পাশাপাশি ইনভেস্টমেন্ট যখন আপনি যে কোনো জায়গায় করবেন, ভবিষ্যতে কিন্তু সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেয়ে যাবেন। এরপর যেটা চলে আসবো সেটা হলো দৃষ্টি নিয়ে। অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলাম দেবগুরুর যে দৃষ্টি হয়ে থাকে পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। দেবগুরুর দৃষ্টি অমৃত সমতুল্য, দেবগুরুর দৃষ্টি গঙ্গার জলের মতো পবিত্র, দেবগুরুর দৃষ্টি ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য মনে করা হয়ে থাকে। তাহলে এই যখন প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? চতুর্থভাবে পড়বে, কেন্দ্রভাবে পড়বে, সুখের স্থানে পড়বে। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? 6th হাউসে পড়বে। এবং নবম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টমভাবে পড়বে। তাহলে প্রথম যদি এই দৃষ্টি নিয়ে আমি আলোচনা করি, তাহলে পঞ্চম দৃষ্টি যখন তুলা রাশির ঘর অর্থাৎ চতুর্থভাবে পড়বে, এই চতুর্থভাব কেন্দ্রভাব বলা হয়ে থাকে, সুখের শান্তি স্থান বলা হয়ে থাকে, মায়ের স্থান বলা হয়ে থাকে, এখান থেকে গাড়ি বাড়ি অ্যাসেট বিষয় সম্পত্তি বলা হয়ে থাকে। তাহলে এই সময় কিন্তু আপনাদের সুখ আসবে, অর্থাৎ যে সুখগুলো থেকে অতীতে আপনি বঞ্চিত ছিলেন, এই সময় কিন্তু পারিবারিক সুখ শান্তি আপনার চলে আসবে। এই সময় কিন্তু আপনি অতীতে গাড়ি কিনবেন মনে করছিলেন, অতীতে গাড়ি কিনতে পারেননি, এই সময় গাড়ি কিনতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু এই সময় সমাপ্ত করতে পারবেন। কনস্ট্রাকশনের যে কোনো কাজ সমাপ্ত করতে পারবেন। অতীতে কনস্ট্রাকশন সংক্রান্ত কাজ যদি আটকে গিয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু সমাপ্ত করাবে। অতীতে যদি মনে করে থাকেন বাড়ি রিনোভেট করাবেন, যেটা আপনি অতীতে করতে পারেননি, এই সময় করতে পারবেন। এই সময় বাড়ি কিনতে পারবেন, ল্যান্ড পারচেস করতে পারবেন, এই সময় সেলও আপনি করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সুখের একটা সমৃদ্ধির একটা জায়গা কিন্তু আপনার হবে। এই সময় অ্যাওয়ার্ড রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন। এরপর যেটা চলে আসবো সেটা হলো দ্বিতীয় দৃষ্টি। অর্থাৎ দ্বিতীয় দৃষ্টি কোথায় পড়ছে? দ্বিতীয় দৃষ্টি ধনু রাশির ঘরে পড়ছে। এই ষষ্ঠভাব জবের স্থান বোঝানো হয়ে থাকে, এই স্থানকেই পরিশ্রমের স্থান বলা হয়ে থাকে, এই স্থানকে প্রতিযোগিতার স্থান বলা হয়ে থাকে, এই স্থানকে ডিসিপ্লিনের স্থান বলা হয়ে থাকে এবং রোগ ঋণ শত্রু স্থানও বলা হয়ে থাকে। তাহলে এই সময় যারা প্রতিযোগিতামূলক কর্মের সাথে যুক্ত আছেন, অর্থাৎ স্পোর্টসের সাথে যুক্ত আছেন, যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করছেন, এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফল পেতে চলেছেন। যারা এই সময় কোনো জব করছেন, সেটা অনলাইন হতে পারে, সফটওয়্যার ওরিয়েন্টেড হতে পারে, আইটি সেক্টরে হতে পারে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যদি আপনাদের অতীতে কোনো বড় ধরনের ব্যাধি থেকে থাকে, যেখান থেকে আপনি মুক্তি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু রোগ মুক্তি আপনার ঘটবে। যদি এই সময় কোর্ট কেস চলে থাকে, অতীতে যেটা সলভ হচ্ছিল না বা আপনার ফেভারে আসছিল না, এই সময় কিন্তু আপনার ফেভারে আসবে। যদি আচমকা আপনার কোনো শত্রু তৈরি হয়ে গিয়ে থাকে, এই সময় শত্রু থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ শত্রু কিন্তু আপনার মাধ্যমে পরাজিত হবে, সে কিন্তু দূরে চলে যাবে। এই সময় যদি কোনো ঋণ আপনি করতে চান, আপনি মনে করছিলেন অতীতে ঋণ করবেন কিন্তু ঋণ করতে পারেননি, অর্থাৎ লোন চেয়েছিলেন লোন করতে পারেননি, আপনার সেটা পার্সোনাল হতে পারে, বিজনেস লোন হতে পারে বা হাউস লোন হতে পারে, যেটা আপনার প্রয়োজন আছে সেই লোন আপনি পাননি, এই সময় চেষ্টা করলে কিন্তু আপনি সেই লোন পেয়ে যাবেন। কোনো টাকা যদি স্ট্যাকড হয়ে থাকে, যেই টাকা আপনি উদ্ধার করতে পারছেন না, সেই টাকা কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। এই সময় কিন্তু অতীতে যদি কোনো লোন আপনার হয়ে গিয়ে থাকে, যেটা আপনি পরিশোধ করতে পারছিলেন না, এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই লোন পরিশোধ করাবে। কারণ নিজের ঘরে যখন দৃষ্টি প্রদান করবে, সেই ঘর কিন্তু অর্থাৎ ধনুরাশির ঘর, অর্থাৎ সেই ঘরকে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত করবে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু একটা এই লোন সংক্রান্ত জায়গা থেকে পরিত্রাণ পাবেন। এরপর যেটা চলে আসবো সেটা হলো নবম দৃষ্টি। তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে? নবম দৃষ্টি যেখানে রাহু অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে পড়ছে, তাহলে অষ্টম ভাবে পড়ছে। তাই অষ্টম ভাবকে কি বলা হয়ে থাকে? অষ্টম ভাবকে বাধার ভাব বলা হয়ে থাকে। এই অষ্টম ভাবে রাহু উপস্থিত রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে 18ই মে রাহু এখানে চলে এসছে এবং 18 মাস কিন্তু এখানে থাকবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি রাহু আচমকা কিছু পরিবর্তন ঘটায়, আচমকা কিছু ঘটিয়ে দেয়, যার মাধ্যমে জীবনে ভাগ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসে। রাহুর কিন্তু একটা ভালো প্রভাব রয়েছে, রাহুর কিন্তু একটা খারাপ প্রভাব রয়েছে। রাহু কিন্তু ইলিউশন তৈরি করায়, রাহু ফল্ট ক্রিয়েট করায়। অর্থাৎ যে জিনিসটা আপনার করা দরকার আছে, সেই জিনিসটা তখন না করে আপনি এমন একটা কাজ করে ফেলছেন, আচমকা এমন একটা বুদ্ধি আপনার চলে আসছে, বা আপনি এমন একটা ওয়ার্ক করে ফেলছেন, যার মাধ্যমে ভবিষ্যতে গিয়ে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা এই সময়টা করা দরকার ছিল না, এই সময়টা এই জিনিসটা উচিত হয়নি। তাই রাহু যে এই আচমকা জিনিসগুলো করিয়ে থাকে, এই সময় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যখন তার উপর থাকবে, অর্থাৎ গুরুর দৃষ্টি যখন রাহুর উপর থাকবে, রাহুর এই চঞ্চল স্বভাব থেকে কিন্তু অনেকটা সে ধিমি হবে, অর্থাৎ রাহুর সুপ্রভাবগুলো আপনি পেতে চলেছেন। তাই এই অষ্টম ভাবকে যেটা বলছিলাম বাধার ভাব বলা হয়ে থাকে। জীবনে যে অবস্ট্রাগলগুলো আপনার ছিল, সেই অবস্ট্রাগলগুলো কাটিয়ে উঠে আপনি কিন্তু জীবনটা ভালো করে কাটাতে পারবেন। এই স্থান থেকে বলা হয়ে থাকে গুপ্তধনের স্থান, অর্থাৎ আচমকা লাভ। গুপ্তধন বলতে শ্বশুরবাড়ির সম্পত্তি বোঝানো হয়ে থাকে, বীমা ধন বোঝানো হয়ে থাকে, বা পৈতৃক ধনও বোঝানো হয়ে থাকে।
তাহলে এই ধন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আচমকা অর্থ আপনার কাছে চলে আসতে পারে। এই স্থানে থেকেই দেখা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ যারা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন, অকাল সায়েন্স নিয়ে প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। অতীতে যে আপনার মনের মধ্যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নে আপনি আনসার পাননি, এই সময় কিন্তু আপনি আনসার পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব রাশির ওপরে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ নিজস্ব রাশি বলতে মীন রাশির ওপর দৃষ্টি প্রদান করবে। অর্থাৎ সেখানে শনি উপস্থিত রয়েছে। আমরা জানি 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে আসে এবং দীর্ঘ সময় ধরে ওখানেই অবস্থান করবে। আমরা প্রত্যেকেই জানি শনি ডিলে কারক গ্রহ, অর্থাৎ যে কোনো জায়গায় যখন শনিদেব বসে থাকেন সেই জায়গা কিন্তু ডিলে করায়, অর্থাৎ এই স্থানটা ভাগ্যের স্থান, অর্থাৎ নবম ভাব বলা হয়ে থাকে। তাহলে ভাগ্যের স্থানে যখন শনিদেব বসে আছেন, কর্মের দেবতা বসে আছেন, আপনি যতই কর্ম করুন না কেন, সেই কর্মের মাধ্যমে যে সাফল্য পাওয়ার দরকার ছিল সেই সাফল্য কিন্তু এসছে, কিন্তু খুব ধীরে ধীরে এসছে। এবং যদি আপনি কোনো রকমভাবে খারাপ কর্ম করে থাকেন, তার একটা খারাপ প্রভাব কিন্তু শনিদেব দিয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন এইভাবে থাকবে, অর্থাৎ কর্মের দেবতার ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন যাবে, তখন যে খারাপ প্রভাবটা, অর্থাৎ শনিদেবের যে খারাপ প্রভাবটা, এখান থেকে আপনি বাঁচবেন। অর্থাৎ এক্ষেত্রে ভাগ্যে কিন্তু আপনার উন্নতি হবে, ভাগ্যের সুফল আপনি পেতে চলেছেন। কারণ দেবগুরু বৃহস্পতি নিজেই ভাগ্যের কারক গ্রহ এবং ভাগ্যের ওপর দৃষ্টি প্রদান যখন করবে, ভাগ্যের উন্নতি আপনার করাবে। আপনি এই সময় একটু ধার্মিক হবেন, এই সময় ঈশ্বরের প্রতি আপনার ভাব ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে। এই সময় ছোটোখাটো বিভিন্ন ধার্মিক জায়গায় আপনি দর্শন করবেন, এই সময় ছোটোখাটো অনুষ্ঠান আপনি করবেন এবং ঈশ্বরের শরণাপন্ন আপনি হবেন, নাম জপ আপনি করতে শুরু করে দেবেন। এই সময় এই স্থান থেকে বলা হয়ে থাকে বিদেশ যাত্রা, অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখবেন অতীতে আপনি চিন্তা করেছেন বিদেশে যাওয়ার জন্য, সেখান থেকে যে আউটপুট পাওয়ার দরকার ছিল সেই বিদেশে যাত্রা কিন্তু আপনি করতে পারেননি। এই সময় কিন্তু বিদেশ যাত্রার স্বপ্নটা আপনার সম্পূর্ণ হবে। যারা বিদেশের যে কোনো জবের সাথে যুক্ত আছেন বা আন্তর্জাতিক কোনো ক্রিয়ার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা বিদেশে হায়ার এডুকেশন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে। যারা মনে করছেন যে বিদেশে সেটেলমেন্ট চাইছিলেন, তারা সেটেলমেন্ট করতে পারেননি, এই সময় কিন্তু তারা গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং বিদেশ যাত্রাও এক্ষেত্রে খুব শুভ। এরপর যেটা চলে আসবো সেটা হলো নেক্সট ডেট, অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অত্যাচারী অবস্থায় তার এক ঘর পরে চলে আসবে, অর্থাৎ আপনাদের দেহভাবে চলে আসবে, অর্থাৎ কর্কট রাশি দেহভাবে চলে আসবে। সেখানে লগ্নভাবে থেকে দেবগুরু বৃহস্পতি তার প্রভাবিত করবে এবং এই সময় উচ্চভাবে অবস্থান করবে। তাহলে এই দেহভাবে আপনাদের পার্সোনালিটি গ্রো হবে, অর্থাৎ এই সময় কিন্তু কনফিডেন্স বৃদ্ধি পাবে। এই সময় যে কোনো কাজ আপনি সুস্থ স্বাভাবিকভাবে সম্পূর্ণ করতে পারবেন, মাথা ঠান্ডা করে সম্পূর্ণ করতে পারবেন। যেটা অতীতে করতে আপনার চঞ্চল মস্তিষ্ক হচ্ছিল, এই সময় মন শান্তি রেখে যে কোনো কাজ আপনি সুসম্পূর্ণ করতে পারবেন। এই সময় কঠোর পরিশ্রম মনোবল বৃদ্ধি পাবে, অর্থাৎ হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বৃদ্ধি পাবে। এই সময় অনেস্টি বৃদ্ধি পাবে, আপনি যে কোনো সৎভাবে যে কোনো কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। অতীতে যদি কোনো বড় ধরনের রোগ হয়ে গিয়ে থাকে, এই সময় কিন্তু রোগ মুক্তি ঘটবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার, দেবগুরু বৃহস্পতির চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে। এই সময় মেদ আসতে পারে। যারা নিত্য যোগা করছেন বা পরিশ্রম করছেন বা এক্সারসাইজ করছেন, তাদের ক্ষেত্রে একটু সুফল তারা পাবেন। এই সময় দেহের দিকে বিশেষভাবে আপনাদের যত্ন নিতে হবে, কারণ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ। এবং এরপর যেটা চলে আসবো, দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি, অর্থাৎ এই দেহভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির যখন পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে এবং সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়বে। এই পঞ্চম দৃষ্টি যখন পঞ্চমভাবে বৃশ্চিক রাশি মঙ্গলের ঘরে পড়বে, আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ। তাহলে বিদ্যার কারক গ্রহ হিসাবে বিদ্যাস্থানে দৃষ্টি প্রদান করবে, জ্ঞানের কারক গ্রহ হিসাবে জ্ঞানের ওপর দৃষ্টি প্রদান করবে। এই সময় কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে। এই সময় পড়াশোনায় মন বসবে। এই সময় যদি এক্সাম থাকে তাহলে কিন্তু এই সময় ভালো রেজাল্ট করতে পারবেন। এই সময় যদি মনে করে থাকেন নতুন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন, নতুন কিছু নিয়ে রিসার্চ করবেন, এই সময় আপনি করতে পারেন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন। এই সময় কিন্তু সন্তানের সাথে যদি কোনো রকমভাবে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে। সন্তানের প্রতি আপনি কর্তব্য করতে পারবেন, তার এডুকেশান হোক, বিবাহ হোক বা কেরিয়ারের জন্য যে
খরচা করার দরকার, যে সাপোর্ট করা দরকার সেটা আপনি করতে পারবেন। সন্তানের প্রতি যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। এই স্থান থেকেই লাভ রিলেশন দেখা হয়ে থাকে, অর্থাৎ ভালোবাসার সম্পর্ক দেখা হয়ে থাকে। যদি প্রেমিক প্রেমিকার জায়গা থেকে কোনো সম্পর্কে বিবাদ হয়ে গিয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টির মাধ্যমে এই সময় রিলেশনকে ব্যালেন্স করাবে, অর্থাৎ ভালোবাসা ঠিকঠাক করাবে। যদি কোনো কারণে ব্রেকআপের সম্ভাবনা থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনি একটা ঠিকঠাক পরিবেশ তৈরি করতে পারবেন। এরপর সপ্তম দৃষ্টি সপ্তমভাবে যখন পড়ছে, অর্থাৎ মকর রাশির ঘরে পড়ছে, শনি দেবের ঘরে পড়ছে, কর্মের দেবতার ঘরে পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এই সময় কিন্তু ম্যারিড লাইফ আপনাদের ভালো হবে। অতীতে যদি বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ব্যালেন্স করাবে, একটা ভালো জায়গায় সম্পর্ক নিয়ে আসবে। লাইফ পার্টনার যিনি থাকবেন তার কেরিয়ার উন্নতি হবে, তার পার্সোনালিটি গ্রো হবে। যদি এই সময় পার্টনারশিপ কিছু করতে চান বা পার্টনারশিপ বিজনেস খুলতে চাইছেন, পার্টনার সঠিকভাবে পাচ্ছেন না, এই সময় কিন্তু সঠিক পার্টনার আপনি পাবেন যার মাধ্যমে আপনি আপনার বিজনেসের ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। এরপর যে লাস্ট ডেটটা চলে আসবো সেটা হলো 5 ডিসেম্বর থেকে 18 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তার গোচর পরিবর্তন করবে, অর্থাৎ তার এক ঘর পিছনে যেখানে তিনি অবস্থান করছিলেন, যেই জায়গাটা তার নিজের চেনা পরিচিত ঘর ছিল, মিথুন রাশি ঘর ছিল, দ্বাদশ ভাব ছিল, সেই ঘরে কিন্তু পুনরায় ফেরত আসবেন বক্রী অবস্থায়। সেখানে থেকে তার যে কাজটা তিনি সম্পূর্ণ করছিলেন সেই কাজটা আরও ভালো করে সম্পূর্ণ করতে পারবেন। তাই এই সময় আপনাদের সময়টা খুব ভালো যাবে। আগের থেকে যে দুটো সেশন আমি বললাম, দুটো ফেজ আপনাদের বললাম, তার থেকে লাস্ট ফেজটা কিন্তু আরও গোল্ডেন টাইম হবে। এক্ষেত্রে যদি আপনাদের দশা অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, বৃহস্পতির দশা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। এই সময় কিন্তু অবশ্যই আপনাদের এক্সপার্টের রায় নিতে হবে। যারা আমাকে ফলো করেন, যারা আমাকে লাইক করেন, তাদের আমি রিকোয়েস্ট করব তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। এবং এই মঙ্গলের বছর, একটু ট্রাসেলের বছর, আপনাদের একটু বুঝে আপনাদের জীবন কাটাতে হবে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। তাই এই সময়টা ভালোভাবে কাটান। তার আমার কাছে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।